নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। তবে আজকের অনুষ্ঠান শুরুর আগে আপনাদেরকে প্রত্যেকেই এই অনুষ্ঠানের তরফ থেকে অর্থাৎ বেদজ্ঞান আয়ুর্বেদের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তার কারণ একটা বছর আমরা বিদায় দিয়ে নতুন একটি বছরে প্রবেশ করেছি। প্রত্যেকটি মানুষেরই একটা আকাঙ্ক্ষা আশা থাকে যে নতুন একটা বছর যখন শুরু হচ্ছে তখন সেই বছরটা যেন ভালো হয়, শুভ হয়, সুস্থ থাকি আমরা সবাই। এই শুভেচ্ছা বার্তাই কিন্তু মানুষ মানুষকে প্রদান করে থাকে। এমনটা তো নয় যে নতুন বছর হয়ে গেল মানে আজকে সূর্যটা পূর্বের বদলে পশ্চিম দিকে উঠেছে, পশ্চিমের বদলে পূর্ব দিকে অস্ত যাবে, কিছুই বদলায় না। কিন্তু মানুষের মন ও মানসিকতার একটা অবস্থান পরিবর্তন হয় এবং একটা রেজুলেশন আমরা গ্রহণ করি যে অনেক কিছু আমরা 2025-এ করতে পারিনি, সেটা 2026-এ গিয়ে আমরা শেষ করব। 2025-এ যে কষ্টগুলো আমরা পেয়েছিলাম সেই কষ্টগুলো 2026-এ যাতে না পাই তার ব্যবস্থা করা। তো এই মুহূর্তে বেশ জাঁকিয়ে শীতটা পড়েছে। শহর কলকাতা তো বটেই, কলকাতার বাইরে বা শহরতলি শহরাঞ্চলগুলোতে আরও বেশ জাঁকিয়ে পড়েছে শীতটা। এবার শীত জাঁকিয়ে পড়ার সাথে সাথেই দেখুন কিছু রোগ অটোমেটিক্যালি এসে ভিড় করে। বিশেষত শীত কিছু কিছু মানুষের কাছে খুব আরামদায়ক, যে অনেক দিন পর ঠান্ডাটা পড়েছে, একটু আমেজ করে খাওয়া দাওয়া হবে এবং খাবে। কিন্তু যাদের ব্যথা বেদনার সমস্যা রয়েছে তাদের কিন্তু অবস্থা পুরো কেরোসিন। তারা ভাবছে যে কতদিনে এই ঠান্ডাটা যাবে, পারা যাচ্ছে না। ঠান্ডার চোটে হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা, নানান ধরনের ব্যথা। এই ব্যথার আরেকটি বিষয় হলো রিউমাটয়েড আর্থারাইটিস। আমরা আজকের এই বিষয় নিয়ে আলোচনায় যাব। যারা এই রোগে আক্রান্ত তারা তো বটেই, কিংবা অন্য যে কোনো রোগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করতে পারেন, কারণ আমাদের স্টুডিওতে হটসিটে উপস্থিত রয়েছেন আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণপুরুষ ডাক্তার সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার স্বাগত স্টুডিওতে, পাশাপাশি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। রিউমাটয়েড আর্থারাইটিস, স্যার, রিউমাটয়েড আর্থারাইটিস এই ব্যাপারটা অনেকেই হয়তো শুনেছেন, অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। হাঁটুতে ব্যথা করছে কিংবা হাতে ব্যথা করছে, গিটে ব্যথা করছে। এবার ঘটনা হচ্ছে যে রিউমাটয়েড আর্থারাইটিস এটা আর্থারাইটিসের একটা প্রকারভেদ। আমি প্রথমে একটু জানতে চাইব যে আর্থারাইটিস মোটামুটি কত রকমের প্রকারের হয়? দেখুন, আর্থ্রাইটিস মোটামুটি 80 থেকে 100 টাইপস রয়েছে। 80 থেকে 100 টাইপস রয়েছে। আমরা আয়ুর্বেদিক যদি বলি বাতের সমস্যা 80 রকমের বাতের সমস্যা রয়েছে। আমবাতটাও কিন্তু আমাদের রুমাটয়েড আর্থ্রাইটিসটাও কিন্তু আমবাতের মতন আমাদের আসছে। তো এটা একটা বাতের সমস্যা। যে আপনি বললেন টাইপস, আমরা অনেকবার আর্থ্রাইটিস নিয়ে এখানে ডিসকাশন করেছি যে কিছু আর্থ্রাইটিস আমাদের বিগ জয়েন্টসকে এফেক্ট করে, কিছু আর্থ্রাইটিস আমাদের স্মল জয়েন্টসকে এফেক্ট করে। আমাদের কিছু আর্থ্রাইটিস রয়েছে যেটা সিঙ্গেল জয়েন্টসকে এফেক্ট করে, কিছু আর্থ্রাইটিস রয়েছে যে মাল্টিপল জয়েন্টসকে এফেক্ট করে আমাদের। তো স্পেসিফিকলি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন রয়েছে যে ব্যথা যন্ত্রণা সবাই জানে, সবাই বুঝে, কিন্তু ব্যথা যন্ত্রণার পিছনে কী রোগ আছে এটা কিন্তু কেউ জানে না। কিন্তু কেন কি আজকে আমরা যে প্র্যাকটিসগুলো আমরা করছি, আমরা দেখি ম্যাক্সিমাম পেশেন্টের প্রেসক্রিপশন যখন আমরা পাই, তো যে কোনো রোগের জন্য আমরা দেখি যে খুব সিম্পলি যে কিছু মেডিসিনগুলো চলে, যেটা হচ্ছে পেইন কিলার। আর আপনি যেটা বলছেন এই শীতকালে যাদের কিন্তু ব্যথার সমস্যা রয়েছে তারা কিন্তু সত্যিকারই এই শীতকালে তাদের অবস্থা খুবই খারাপ। একদম। এই যে রিউমাটয়েড আর্থারাইটিস আপনি বলছেন, তো ধরুন নর্মালি আমি তো প্রথমে বুঝতে পারবো না যে আমার রিউমাটয়েড আর্থারাইটিস রয়েছে না অন্য আরও 80 প্রকার বা 100 প্রকারের যেটা আছে তার মধ্যে কী হয়েছে। মূলত যেটা উপসর্গ সেটা হচ্ছে ব্যথা। কি করে চিহ্নিতকরণ করা যায় যে এটা রিউমাটয়েড আর্থারাইটিস? যেমন রুমাটয়েড আর্থ্রাইটিসে কিছু ব্যথা যন্ত্রণা খুব মানে স্পেসিফিক ফিচার্স রয়েছে, যেমন কি আমাদের হাতে আঙুলে ব্যথাগুলো স্টার্ট হবে, হাতের আঙুলে ব্যথাগুলো স্টার্ট হবে। তারপর আমাদের রিস্টে ব্যথাগুলো আসবে, আচ্ছা, রিস্টে ব্যথাগুলো থাকবে। তারপর আমাদের এলবো, এবার ব্যথাগুলো এটা হচ্ছে স্মল জয়েন্টসগুলো। এই স্মল জয়েন্টস থেকে এবার ব্যথাগুলো বিগ জয়েন্টসের দিকে যাবে। মানে বিগ জয়েন্টস হচ্ছে আমাদের নি, বিগ জয়েন্টস হচ্ছে আমাদের কোমর, এটা হচ্ছে বিগ জয়েন্টস, এটা ওয়েট বিয়ারিং জয়েন্টস। তো ব্যথাগুলো স্মল জয়েন্ট থেকে স্টার্ট হয়ে বিগ জয়েন্টসের দিকে যাবে।
আচ্ছা তো আচ্ছা। মানে হাতে উঙ্গুলে ব্যথা হচ্ছে, রিস্টে ব্যথা হচ্ছে, তারপর হচ্ছে এলবোতে। এইখানটা আপনাকে আমি একটু থামাবো, কারণ একটি টেলিফোন রয়েছে, টেলিফোনটা নিয়ে নিন। তা নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? আমি সিদ্ধার্থা মহাদানি, কোথা থেকে বলছেন? ওই বর্ধমান মেমারি থেকে। আচ্ছা বলুন, কি হলো? আমার কোমরে পঙ্গরাশি হয়েছিল বাবা, দিয়ে খুব যন্ত্রণা। আর এই বাঁ দিকে হাঁটুর ডামনাটা খুব সবসময় জ্বালা করে। আচ্ছা, কতদিনের আর সমস্যা? ভালো চলতে পারি না। এটা কতদিনের সমস্যা? এটা ওই তো সেই যখন সেই করোনা হয়েছিল সেই 21 সাল থেকে বাবা। 21 সাল থেকে? হ্যাঁ, তখন থেকে হয়েছে। কোনো পরীক্ষা নিরীক্ষা, কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, তো ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছি। তো তাতে উনি কি বলেছেন, কি রোগ হয়েছে আপনার? ওই তো ওই বের করতে বলেছে, ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে শুট করছে না, ওই কিরকম ইয়ে হয়ে যাচ্ছে। ওষুধ খেয়েও তো কমছে না বাবা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। দেখুন, আপনার এক্সাম্পল একটু আগে দেওয়া হলো যে শীতকালে মানে আপনাদের মতন পেশেন্টের খুবই সমস্যা, ব্যথা ওষুধ খেয়েও ব্যথা কমবে না। কারণ ব্যথা ওষুধ সামান্য কিছু কাজ করে, আমাদের ব্যথা কমানোর কিছু সাহায্য করে, কিন্তু রোগ যখন অনেক বেড়ে যায় তখন কিন্তু ব্যথা ওষুধও আমাদের শরীরে কাজ করে না। আমি কালকেই বর্ধমানে ছিলাম, এবার আবার ডেটগুলো দেখুন স্কলিংয়ে যাচ্ছে। আপনি আমাদের সঙ্গে বর্ধমানে যোগাযোগ করতে পারবেন। আপনি যে প্রবলেমটা বলছেন, সবথেকে প্রথম জিনিস আপনার কাছে কোনো এক্স রে রিপোর্ট আছে কি না, না থাকলে আপনি করিয়ে নিন। কোমরে একটা এক্স রে রিপোর্ট করে আপনি আমাদের চেম্বার ভিজিট করুন, কেন কি কোমরে অনেক কিছু সমস্যা হয়, সেটা কিন্তু আমাদেরকে আগে ডায়াগনোজ করতে হবে যে কী ধরনের রোগ আপনার হয়েছে। সেইভাবে আমি কিছু ওষুধ আপনাকে দেবো, আপনি ওটা খাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি নিজে সুস্থ হয়ে যাবেন। বেশ, আপনি শুনতে থাকুন এবং আমাদের স্ক্রিনে দেখুন এই যে হলুদ বক্সের ওপর যে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বার দুটো নোট করুন। প্রোগ্রাম চলাকালীন কিংবা প্রোগ্রামের পরে এই নাম্বার দুটোতে ফোন করুন, করে আপনার এরিয়ায় কোথায় কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন জেনে নিন, নামটা নথিভুক্ত করে দিন। এনিওয়ে, যেখানটা আমরা ছিলাম আলোচনায়, আমরা একটু আলোচনায় যাব, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে স্মল জয়েন্টস থেকে মানে বড় জয়েন্টসের গুলোর দিকে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে একে কি আগেই অ্যারেস্ট করা সম্ভব কোনোভাবে? মানে স্মল জয়েন্টেই কি একে অ্যারেস্ট করে দেওয়া সম্ভব? তাহলে অবশ্যই আপনি যখন লক্ষণগুলো দেখছেন, এর সঙ্গে আর কিছু লক্ষণ থাকে, যেমন ইনডাইজেশন একটা প্রবলেম থাকে আমাদের, অ্যাসিডিটি একটা প্রবলেম থাকে আমাদের, আচ্ছা, পেট পরিষ্কার হচ্ছে না, এই একটা সমস্যা আমাদের থাকে। এর সঙ্গে আমাদের কিছু স্টিফনেসের প্রবলেম থাকে। স্টিফনেস মানে যেহেতু ফ্লেক্সিবিলিটি, আমরা হাতগুলো ঘোরাতে পারছি, ফিঙ্গার্সগুলো ঘোরাতে, তখন আমরা স্টিফনেস হয়ে যায়, খুব তাড়াতাড়ি আমরা সেই ফ্লেক্সিবিলিটি বা কাজ করতে পারি না আমরা। তার সঙ্গে আমাদের একটা সিমটমস থাকে, হালকা হালকা একটু টেম্পারেচার থাকে, জ্বর থাকে আমাদের শরীরে। তো এই কিছু লক্ষণগুলো মিলিয়ে কিন্তু আমাদের মাথায় কিন্তু স্ট্রাইক করে যে পেশেন্ট একটা রুমেটাইড আর্থ্রাইটিস বা আমবাত মতন একটা রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। তার সঙ্গে কিছু আমাদের মানে ব্লাড ইনভেস্টিগেশন আমরা করতে পারি, আরএ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, এসব কিছু চেক করে সেখানে আমরা জানতে পারবো যে পেশেন্ট ক্লিনিক্যালি তো পজিটিভ রয়েছে, তার সঙ্গে যে ব্লাড রিপোর্টগুলো করছি সেটা মিলিয়ে কিন্তু আমরা বলতে পারবো পেশেন্ট রুমেটাইড আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে। এটা হয় কেন? মানে এটা কি জিন ঘটিত কারণে হতে পারে, নাকি এটা কোনো আঘাতপ্রাপ্ত হওয়ার কোনো কারণে হতে পারে, নাকি এটা হাড়ের কোনো ডিজিজ থেকে হতে পারে? মানে এটা হওয়ার নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা আমি জানবো, কিন্তু তার আগে আরেকটা টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, আমি সুকন্যা মুখার্জি বলছি ভুবনেশ্বর থেকে। বলুন সুকন্যাদি। বাঁ পায়ে বাঁ হাঁটুতে না ভীষণ পেন হচ্ছে, বসতে পারছি না, উঠতে পারছি না, এ ঘর থেকে ও ঘরে যেতে পারছি না। ভীষণ 7-8 মাস ধরে হচ্ছে। আপনার বয়স কত? আমার বয়স 65। আপনি কোনো এক্স রে রিপোর্ট করিয়েছেন হাঁটু? এক্স রিপোর্ট করিয়েছি, হ্যাঁ করিয়েছি। করিয়েছেন তো? আপনি দেখুন হলুদ অস্টিওপোরোসিস কি একটা বললেন, ডাক্তারবাবু বললেন অস্টিওপোরোসিস হয়েছে। অস্টিওপোরোসিস একটা রোগ, অস্টিও আর্থ্রাইটিস একটা রোগ। কি হয়েছে আপনার? আমাকে বললেন তো অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস হয়নি, অস্টিওপোরোসিস হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি দেখুন হলুদ বক্সে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটা আপনি নোট করুন আর আপনার রিপোর্টটা পাঠান। আপনি ভুবনেশ্বর থেকে বলছেন, আপনি অনলাইন কনসালটেশন করতে পারবেন, ঠিক আছে? ওই নাম্বারে আপনি ফোন করুন, ওরা আপনাকে হেল্পফুল কাজ করবে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে অস্টিওপোরোসিস, আমি বললাম একটা রোগ, অস্টিও আর্থ্রাইটিস একটা রোগ। অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে যে হাড় ক্ষয়ে যাওয়া,
যেটা হাঁটুতে আমরা খুব কমনলি দেখি। অস্টোপোরোসিস হচ্ছে আমাদের হাড়ে কিন্তু ছিদ্র হয়ে যাওয়া, মানে হাড়ের ডেন্সিটি কমে যাওয়া, যেখানে কিন্তু ফ্র্যাকচার অফ চান্সেস খুব বেশি হাই থাকে আমাদের। তো আপনি রিপোর্ট পাঠান, আমি কনফার্ম করে দেবো যে কী ধরনের সমস্যা আপনার হয়েছে, আর যে মেডিসিনগুলো আমি দেবো সেটা আপনি ঠিকঠাক কন্টিনিউ করবেন, প্রবলেমটা সলভ হয়ে যাবে। কেন কি এখন একটা পা আপনার এফেক্টেড হয়েছে, আপনি এটা ইগনোর করবেন আর একটা পা এফেক্টেড হয়ে যাবে। কেন ওই পায়ে আপনি কম প্রেশার দেবেন, ওই পায়ে আপনি কম চাপ দেবেন, তার জন্য আপনি আরেকটা পায়ের উপর প্রেশার যখন বাড়াবেন আলটিমেটলি ওই পাটাও কিন্তু ইফেক্টেড হয়ে যাবে। তো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা করুন। বেশ, আমি আপনাদেরকে একটু ফোন নাম্বারটা সে কারণে আরেকবার বলে দিচ্ছি, যদি দেখে লিখতে অসুবিধা হয়। 9073641643 এবং 9831068089, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন করুন। ফোন করে আপনাদের যাবতীয় কোয়ারিজ আপনারা ওই ফোন থেকে সেরে নিতে পারবেন। এবং যেই নিয়ারেস্ট চেম্বার রয়েছে আপনার যেদিনকে থাকবে সেদিনকে অবশ্যই নামটা লেখাতে ভুলবেন না। এনিওয়ে, যেটা জানার আগ্রহ ছিল যে এটার হওয়ারটা কারণটা কি? দেখুন, আয়ুর্বেদে কি আমবাত বলা হচ্ছে। তো আম মানে হচ্ছে আমাদের অ্যান্ডোটক্সিন। আম আমাদের তখনই ফর্ম হয় যখন আমরা আমাদের ডাইজেশন ঠিকঠাকভাবে হয় না, আমাদের আগ্নি ঠিকঠাক ফাংশন করে না। তো আমরা একটা মিল যখন নিই আর ওই খাওয়াটা যখন প্রপারলি ডাইজেস্ট হয় না, সেই খাওয়াটাই কিন্তু থেকে থেকে ওখানে পচে যায়। সে পচে যাওয়ার জন্য সে অ্যান্ডোটক্সিন আম তৈরি হয়, ওখান থেকে কিন্তু বাতের সঙ্গে মিলিয়ে এই রোগটা আমাদের শরীরে তৈরি হয়। তো এটা কিন্তু আমাদের আয়ুর্বেদে খুব ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে, আর এটাই লাইন অফ ট্রিটমেন্ট আমাদের মেনে আমরা চলি। যেখানে আমরা দেখি যে ম্যাক্সিমাম পেশেন্ট যখন আরএ ফ্যাক্টরের পেশেন্ট আমরা পাই, সেখানে কিন্তু তাদের সমস্যা এটাই থাকে যে আমার খিদে হচ্ছে না, বা আমার ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, বা আমার অম্বল গ্যাস হচ্ছে, আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না। এই প্রবলেমগুলো খুব কমনলি পেশেন্ট। তার মানে কি এই ধারণায় আসা যেতে পারে যে অ্যাসিডিটি, অম্বল, গ্যাস অম্বল এবং কনস্টিপেশন এই জাতীয় সমস্যা যাদের দীর্ঘদিন ধরে হয়েছে তাদের ওই রিউমাটয়েড আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা থাকে? রাইট। ওয়ান্ডারফুল। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? গুড ইভিনিং স্যার, আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। কে বলছিলেন? আমার নাম হচ্ছে শুভাশিস রাও। আমি আমার শাশুড়ি মায়ের জন্য ফোনটা করেছি। ওনার বয়স হচ্ছে 52 বছর। ওনার কমপ্লেন হচ্ছে বাইলেটারাল নি পেন। দুটো ডক্টর দেখিয়েছিলাম, তো ডক্টররা বলছেন যে ওনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে স্টেজ 4। তো সার্জারি কম্পালসারি, ইমিডিয়েট সার্জারি করতে পারলে খুব ভালো হয়। তো সেই অবস্থায় আমি ফোন করেছি। তো স্টেজ 4 এর ক্ষেত্রে কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ইফেক্টিভ হবে? বয়স কত বললেন? 52। 52 বছর। 52। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন শুভাশিস, ধন্যবাদ ফোন করেন। দেখুন আমি একটা জিনিস বলবো, বেসিক্যালি আমরা যে প্যাথিতে যাব সেরকম আমরা কিন্তু সাজেশন পাবো। আপনি ওই প্যাথিতে যখন মডার্ন প্যাথিতে গিয়েছেন, ওনার কাছে যা অপশন ছিল সেই অপশনটা উনি দিয়েছেন আপনাকে। কিন্তু আয়ুর্বেদে এটা আপনাকে কিন্তু কোনো কাটাচিরা ইনজেকশন অপারেশন করা দরকার পড়বে না। আপনি মেডিসিন মারফতেই কিন্তু আপনার পেশেন্টকে ইমপ্রুভ করে নিতে পারবেন। আপনার পেশেন্টের বয়সও কিন্তু খুব বেশি নেই, আপনি 52 বলছেন পেশেন্টের বয়স, সেরকম কিন্তু খুব বেশি বয়স নেই। এই সময় অপারেশনের অ্যাডভাইস নেবেন না। ঝাড়গ্রাম থেকে আপনি বলছেন, 10 তারিখে আমার খড়গপুরের চেম্বার রয়েছে, আপনি চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন, নাহলে এমার্জেন্সি থাকলে আপনি অনলাইন কনসালটেশন করে নিতে পারেন। এই যে বলছে যে স্টেজ 4 অস্টিওআর্থ্রাইটিসের স্টেজ 4, রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে আমাদের আজকাল আলোচনা হচ্ছে, এরও কি কোনো এই ধরনের স্টেজ রয়েছে? এবং এই স্টেজগুলোকে কিভাবে তারতম্য করা যায়? এটা স্টেজ 1, এটা স্টেজ 2, এটা স্টেজ 3 আসছে আলোচনা। একটা টেলিফোন আবার রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কে বলছেন দাদা? আমি পবিত্র মুখার্জি বলছি, সিঙ্গুর থেকে, হুগলির। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমার বয়স 35 বছর। তো আমার প্রবলেম হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরই পিঠের বাঁ দিকের ওপরটা মানে টনটন ঝনঝন করে। এবার 2-3 ঘন্টা পরই এটা সেটা আবার কমে যায়। এবার ধরুন ঘাটটা যে নিচের দিকে নামাবো, সেটা নামাতে পারি না, মানে টনটন করে বাঁ দিকটাতে। এটাই এখন সমস্যা হচ্ছে। তো এখন প্রায় 3-4 মাস ধরেই প্রবলেমটা হচ্ছে। তো কিছু হাড়ের ডাক্তারকে দেখিয়েছি, ওষুধ কিছু দিয়েছিলেন, পেন কিলার বা ওষুধ, কিন্তু তাতেও দেখছি কমছে না। না, আপনি বলছেন অবশ্যই আছে, ঝিঝি করছে বলছেন, তাই তো? হ্যাঁ, টনটন করে, ঝনঝন করে, মানে ঘুম থেকে ওঠার পরই প্রবলেমটা হয় বাঁ দিকটায়। এবার 2-3 ঘন্টা পর আবার নর্মাল হয়ে যায়। আপনি এক্সরে রিপোর্ট করিয়েছেন ঘাড়ে? হ্যাঁ, এক্সরে করিয়েছি, নর্মাল রিপোর্ট এসেছে। নর্মাল রয়েছে, ঠিক আছে।
আপনার টিভি স্ক্রিনে থাকুক। শুনতে থাকুন পবিত্র, ধন্যবাদ। আপনি পারলে একবার ওই এক্স রে রিপোর্টটা নিয়ে আমাদের চেম্বারে যোগাযোগ করুন। কেন বলছি, কেন কি অনেক কিছু ছোট ফাইন্ডিং কিন্তু বলা হয় না বা জানানো হয় না বা আপনারা জানেন না। কেন অনেক কিছু জিনিস যেটা আমরা দেখার পর পেশেন্টকে বোঝাই বা তার ট্রিটমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট হয়। তো এক্স রে রিপোর্ট একবার নিয়ে আপনি চেম্বারে যোগাযোগ করুন। কেন আপনার ল্যাক অফ ব্লাড সার্কুলেশন হচ্ছে, এই জন্য জায়গাটা অবশ হয়ে যাচ্ছে আপনার। এবার ঘাড়ে আপনার সার্ভাইকালে যে 7টা হাড়ে কোন হাড়টায় বা কোন জায়গায় কিন্তু আপনার কোনো হাড় গ্রোথ হয়ে গেছে কি না বা কোনো কম্প্রেশন আছে কি না, যার জন্য কিন্তু আপনার ওখানকার কিন্তু ব্লাড সার্কুলেশন কমছে, এই জন্য এরকম প্রবলেমটা হচ্ছে। সমস্যাটা কিন্তু খুব বিরাট নেই, খুব বড় নেই, ছোট সমস্যা। ইমিডিয়েটলি যোগাযোগ করুন, প্রবলেমটা সলভ হয়ে যাবে। কি আবার যেখানে আমরা ছিলাম স্যার, যে প্রশ্নটা ছিল যে এই স্টেজটা কীভাবে পরিগণিত করা হয়, যে কোনটা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ? দেখুন, প্রাইমারি স্টেজ, ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে বা আরএ ফ্যাক্টরে খুব বেশি যে জয়েন্টসে গ্যাপিংগুলো থাকে সেটা ড্যামেজ হয় না বা ইনফ্লামেশনের জন্য ড্যামেজ হয় না। কিন্তু থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে বেসিক্যালি কী হয়ে যায়, ইনফ্লামেশন, লাইনিংগুলো ড্যামেজ হয়ে যায়, কার্টিগুলোজগুলো ড্যামেজ হয়ে যায় থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজ, যেখানে আমরা দেখি পেশেন্টের ডিফর্মিটি হয়ে যাচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে। তার সঙ্গে অন্য অন্য রোগ শরীরে চলে আসে, যেমন রুমেটা আর্থ্রাইটিস পেশেন্টে দেখা যায় যে অস্টো আর্থ্রাইটিস একটা রোগ চলে এসেছে। কেন কি রোগ যতদিন আপনার শরীরে থাকবে কিন্তু সে একটা স্টেজ পর্যন্ত থাকবে না, সে আলটিমেটলি ভিতরে ভিতরে কিন্তু ডেভেলপ করতে থাকবে, বাড়তেই থাকবে আপনার। আপনি যখন প্রপার চিকিৎসায় নেই, আপনি শুধু কিছু পেন কিলার উপর রয়েছেন, আপনার ব্যথা কমানোর চেষ্টা করছেন, তো আলটিমেটলি ভিতরে যে রোগ আছে সে কিন্তু নিজের টার্গেট হিসাবে কাজ করে যাবে। যে জয়েন্টসগুলো রয়েছে, কার্টিলেজগুলো রয়েছে, বোনসগুলো রয়েছে, তাকে ড্যামেজ করতে থাকবে। ধরুন আমি যে কারেন্টটা মানে কারণটা জানার চেষ্টা করেছিলাম, আপনি একটা বললেন যে অ্যাসিডিটি ইজ ওয়ান অফ দ্য কজ। ই বাদে অ্যাসিডিটি না, ইনডাইজেশন, সরি, হ্যাঁ, ইনডাইজেশন ওয়ান অফ দ্য কজ। তো সেক্ষেত্রে ধরুন কারোর কোনো দুর্ঘটনা হয়েছে বা আঘাত লেগেছে, যে স্থানে আঘাত লেগেছে সেই স্থান থেকে কি এই রিউমাটয়েড আর্থ্রাইটিস ফর্ম করতে পারে? রুমেটয়েড আর্থ্রাইটিস না, কিন্তু অন্য আর্থ্রাইটিস আসতে পারে। আচ্ছা, আপনার কোনো ইনজুরি হয়েছে, আঘাত লেগেছে, সেখান থেকে ধরুন অস্টো আর্থ্রাইটিস আসতে পারে, ডিজেনারেশন হতে পারে, কিন্তু আপনি ওখানে আপনার কিন্তু হবে না, রুমেটয়েড আর্থ্রাইটিস ডেভেলপ করবেন। আচ্ছা, আচ্ছা। রুমেটয়েড আর্থ্রাইটিস হওয়ার জন্য আপনি একটা ডাইজেশন সিস্টেম, মানে প্রপার একটা সিস্টেম ডিস্টার্ব হচ্ছে, একটা সিস্টেমটা পুরো ডিস্টার্ব হচ্ছে, সেখান থেকে আপনার অন্য অন্য হাড়গুলো এফেক্টেড হচ্ছে। এই রোগটা এমন রোগ। আর অস্টো আর্থ্রাইটিস বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা লাম্বার স্পন্ডিলোসিস, এটা হচ্ছে একটা লোকালাইজ সমস্যা, মানে একটা হাঁটুতে আমার সমস্যা হচ্ছে, তো একটা হাঁটুতে সমস্যা হওয়ার জন্য একটা ইনজুরি আমার অস্টো আর্থ্রাইটিস করতে পারে। একটা ঘাড়ে আঘাত লেগেছে, সেখান থেকে আমার সার্ভাইকাল স্পন্ডিলোসিস হতে পারে। কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস হওয়ার জন্য আমার সিস্টেমটা পুরো ডিস্টার্ব হবে। সেই সিস্টেমটা আমার জিআই সিস্টেম থেকে স্টার্ট হবে, জিআই সিস্টেমটা পুরো ডিস্টার্ব হবে, সেখান থেকে আমার কিন্তু শরীরে এই রুমেটয়েড আর্থ্রাইটিসটা ডেভেলপ হবে। তার মানে জিআই সিস্টেমটা ঠিক করাটা ভীষণভাবেই জরুরি যদি এই হাত থেকে এক্স্যাক্টলি এই জন্য তো আমাদের আয়ুর্বেদে রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টরা কিন্তু অনেক সুস্থ ভালো রয়েছে, কারণ একটাই রয়েছে যে আমাদেরকে কোনো পেন কিলার বা তাকে কাউকে স্টেরয়েড বা ইনজেকশন দিতে হয় না। আমাদের লাইন অফ ট্রিটমেন্টই এখান থেকে স্টার্ট হয়, যে পেশেন্টের লিভার, ডাইজেশন, অগ্নিবল বাড়ানো হয়, যে আমগুলো রয়ে গেছে তাকে দীপন পাচন করা হয়, কিছু মেডিসিন রয়েছে যেটা কিন্তু দীপন পাচন হিসাবে কাজ করে। তার সঙ্গে আমাদের প্যারালালি কিছু পঞ্চকর্ম থেরাপি রয়েছে, যেখানে পেশেন্টকে বডি ডিটক্সিফিকেশন করা হয়, শরীরে যে আমগুলো জমে গেছে সেটা থেরাপি মারফতে তাকে পুরোপুরি ক্লিয়ার আপ করা হয়, তো এখানেই পেশেন্ট ইম্প্রুভমেন্টটা পুরোপুরি পেয়ে যায়। ওয়ান্ডারফুল। ফলে আমি আবারও বলবো, যারা এই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন, খুব বেদনাদায়ক, খুব কষ্টকর, একটা নর্মাল লাইফ ডিস্ট্রয় হয়ে যায় অনেকের ক্ষেত্রে, এবং যদি যেটা স্যার একটু আগে বলছিলেন যে মানে স্টেজটা যদি বাড়তে থাকে, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজে যায়, তাহলে ডিফরমেশনস আসে, সেই ডিফরমেশনটা আরও ভয়ঙ্কর, আরও ক্ষতিকারক। তো ঠিক সেই কারণে আপনারা যারা মনে করছেন যে এখন এতদিন অনেক ট্রিটমেন্ট করেছেন, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে কিংবা অন্য যে কোনো আর্থ্রাইটিসের কথাই হোক না কেন, তেমন কোনো উপকার আপনারা পাননি, যদি আপনারা মনে করেন যে আপনারা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরবেন, তাহলে ডেফিনেটলি আপনারা সেই উদ্যোগ নিতে পারেন। সেক্ষেত্রে খুব বেশি বিরাট কষ্ট করতে হবে এমনটা একদম নয়। আমি আগের এপিসোডেও বলেছি, আবারও বলছি, যে রাজ্যের মোটামুটি যতগুলো জেলা রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট চেম্বারে ওই স্থানে ডাক্তারবাবু উপস্থিত থাকেন। ফলে আপনারা যারা যেখানে রয়েছেন সেখান থেকে সামান্য দূরত্বে গিয়েই কিন্তু এই চিকিৎসা নিতে পারবেন। শুধু প্রয়োজন হচ্ছে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া। আমি নাম্বার দুটো আবারও আপনাদেরকে বলছি, 9073641643।
এবং 9831068089 এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করুন। ফোন করে আপনার কাছাকাছি কোথায় কবে চেম্বার থাকছে এবং কবে ডাক্তারবাবু যাচ্ছেন জেনে নিন, নিজের নামটা নথিভুক্ত করে নিন। আয়ুর্বেদ আমাদের অত্যন্ত প্রাচীন একটি চিকিৎসা ব্যবস্থা, এটা আমরা জানি, এবং ভারতের কেন বিশ্বেরও যদি আমরা বলি যে বিশ্বের সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতি এই আয়ুর্বেদ, তাহলে খুব একটা ভুল বলা হবে না স্যার। তো সেইখানে দাঁড়িয়ে এই যে রোগগুলো ধরুন যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা তো একেবারে আধুনিক রোগ এমনটা নয়, এটা তো অনেক আগেই ছিল। আয়ুর্বেদের তার একটা নির্দিষ্ট বিধানও নিশ্চয়ই দেওয়া রয়েছে যে এই রোগ হলে এইভাবে এগোতে হয় আর কি। 110%। এটা এই রোগগুলো তো আমাদের 5000 বছর আগে কিন্তু তাকে উল্লেখ করা হয়েছে, আর এর লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু বলে দেওয়া হয়েছে যে রুমেটয়েড আর্থ্রাইটিস হলে আমাদের কী কী করতে হবে। রুমেটয়েড আর্থ্রাইটিসকে আমরা আমবার সঙ্গে, যেটা আমি বললাম, কোরিলেট করছি আমরা। আমাদের শরীরে যখন আম তৈরি হচ্ছে, তো আমটাকে আমাকে দুভাবে তাকে ট্রিট করতে হবে। একটা তো আমাদের কিছু ওষুধ দিয়ে শরীরে ডাইজেস্ট করে দিতে হবে, বা পঞ্চকর্মা থেরাপি মারফতে তাকে শরীর থেকে বার করতে হবে। সেই আমটাকে আপনাকে শরীরে বার করতেই হবে। আমটা না বার করতে পারলে রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট জীবনে ভালো হবে না। তো আমটা বার করার যে রাস্তা রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমরা চাই ওকে পায়খানা থ্রু বার করতে পারি, বা ভমিটিং থ্রু বার করতে পারি আমরা। এলা একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে কিছু মেডিসিন রয়েছে আয়ুর্বেদে, যেটা পেশেন্টকে ওষুধ দিয়ে শরীরেই ডাইজেস্ট করে দেওয়া হয়। তাকে দীপন পাচন বলা হয়, যে শরীর আমি কিছু ওষুধ দিলাম পেশেন্টের শরীরে, কিন্তু সেই আমটা ডাইজেস্ট হয়ে গেল। আচ্ছা, এটা একটা ট্রিটমেন্ট প্রসেস হয়েছে। তারপর সঙ্গে আয়ুর্বেদে কিন্তু অনেক কিছু এমন খানপান বলা হয়েছে, বা অনেক কিছু সিস্টেম বলা হয়েছে, যেখানে কিন্তু আপনি এই রোগ থেকে তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারেন। কেন কি এই রোগটা যখন হচ্ছে আমার জিআই সিস্টেমের ডিস্টারবেন্স থেকে স্টার্ট হচ্ছে, তাহলে আমাকে সেই জায়গাতেই কিন্তু ইমপ্রুভমেন্টটা করতেই হবে। এই যে আপনি খানপানের কথা বললেন, এমন কোনো খাওয়া দাওয়ার কোনো বিষয় রয়েছে যে রুমেটয়েড আর্থ্রাইটিস যাদের রয়েছে তাদের এই ধরনের খাওয়া উচিত নয়? হেভি ফুডগুলো যেটা ইজিলি ডাইজেস্ট হয় না, ধরুন খাসি মাংস। আচ্ছা, যে একটা রুমেটয়েড আর্থ্রাইটিস যে পেশেন্ট রয়েছে সে কিন্তু ইজিলি ডাইজেস্ট করতে পারবে না। সামুদ্রিক বড় মাছ সে ইজিলি কিন্তু ডাইজেস্ট করতে পারবে না। তো এইসব খাওয়া দাওয়া তাকে কিন্তু খাওয়া উচিত না। তাকে এমন খাওয়া উচিত লাইট খাওয়া, যেটা ইজিলি ডাইজেস্টেবল। ডাইজেস্ট করতে পারবেন তাহলে শরীর ভালো থাকবে, ডাইজেস্ট করতে পারবেন না আম তৈরি করবে। এই দুটোই প্রসেস রয়েছে। ডাইজেস্ট করলে আপনার শরীর তাতে মানে নিউট্রিশন পেয়ে গেল, আর ডাইজেস্ট করতে পারলেন না আপনার শরীরে কিন্তু আম তৈরি হয়ে গেল। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার জানার খুব ইচ্ছে, যে যাদের এই ধরনের সমস্যা থাকে তাদের আমি বলতে শুনি যে অমাবস্যা, পূর্ণিমা, এই যে তিথির ইসে রয়েছে, এই সময় নাকি ব্যথা বাড়ে কমে, এরকম একটা ব্যাপার। এটার সম্পর্কটা কি আমি একটু জানার চেষ্টা করবো, কিন্তু তার আগে একটি টেলিফোন। নমস্কার, কি রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি কেষ্টপুর থেকে অসীম দাস বলছি। বলুন অসিত। হ্যাঁ, আমার 74 বয়স, বুঝলেন? হ্যাঁ, তা আমার প্রায় 20-25 বছর ডানাটুটা অস্টিওআর্থ্রাইটিস ছিল। হ্যাঁ, ওটা কটকটাও যায়, ব্যথা নেই। আর বাহাতুটা এই বছর 3-4 ধরে হয়েছে। হ্যাঁ, এখন আমার অ্যালোপ্যাথি চিকিৎসা করে আছি, ভালো আছি, কিন্তু আমি ওরা বলছে যে স্টেজ 3-তে আছি। হ্যাঁ, তা আমাকে বলছে যে কমছে না, যখন সাজেশন বলছে যে অপারেশন করে হাঁটু পাল্টান। হ্যাঁ, আমি তো ডাক্তারবাবুকে এটাই জিজ্ঞেস করার যে আয়ুর্বেদিকে যে ওই যে ক্ষয়ে গেছে হাড় কাটলে, এটা কি আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কি ওই রিপেয়ার কি সম্ভব? ঠিক আছে, আপনি না, ধন্যবাদ অসিত বাবু, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আপনি যখন সবথেকে প্রথম যে আপনি ভালো আছেন বলছেন, ব্যথা ওষুধ খেয়ে 70 বছর বয়সে আপনি বলছেন ব্যথা ওষুধ খেয়ে আপনি ভালো আছেন। প্রথম জিনিস তো কোনো ডক্টরবাবু আপনাকে 70 বছর বয়সে ব্যথা ওষুধ দেবে না, ঠিক আছে? এই বয়সে কিন্তু পেন কিলার অ্যাভয়েড করা হয়, আর আপনি এই বয়সে আপনি বলছেন আপনি পেন কিলার খেয়ে হাঁটছেন, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস, আপনি বলছেন 3rd স্টেজে রয়েছেন, আমি 4th স্টেজে যাব, আমার ট্রিটমেন্ট করে সেই জায়গাটায় কি কতটা কি ইমপ্রুভমেন্ট হবে না হবে। দেখুন, সবথেকে প্রথম জিনিস, আমরা অনেকবার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে প্রোগ্রাম করেছি। আপনি চাইলে ইউটিউবে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন প্রোগ্রামটা, ঠিক আছে? হ্যাঁ, ইমপ্রুভমেন্ট করে দিতে পারবো, কিন্তু আপনাকে একবার আমাদের চেম্বার যোগাযোগ করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কেষ্টপুরে থাকেন অসিতবাবু, খুব কাছাকাছি কিন্তু আপনার চেম্বার রয়েছে। আমার যেটা আমি একটু আগেও বলেছি যে ফোন নাম্বারে, এই হলুদ
বক্সে থাকা ফোন নাম্বার দুটো নোট করে নিন, যোগাযোগ করুন। আমার মনে হয় খুব সহজেই আপনি এই অবস্থান থেকে উন্নত হতে অবস্থায় পাবেন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। এনিওয়ে, যে এখানে ছিলাম আমরা, আবার একটু আলোচনায় আসি। এই যে যেটা আমি আপনাকে বলছিলাম যে তিথি নক্ষত্র বা অমাবস্যা এর কোনো কি প্রভাব সত্যিই পড়ে? এটা আমার জানা নেই। জানা নেই, মানে এটা ধরনের আমার মিথ মেডিকেল সায়েন্স, ছড়িয়ে দেওয়া। হ্যাঁ এক্স্যাক্ট, আমাদের এই মেডিকেল ধরনের সায়েন্স মিথ ছড়িয়ে দেওয়া। সুতরাং সায়েন্স এক কথা বলছে, আয়ুর্বেদও সেই কথা বলছে, মিথ থেকে দূরে থাকুন। এনিওয়ে, এবার আসছি, ধরুন এই যে ডিফরমেশন যেটা হয়, ডিফরমেশন একবার হয়ে গেলে সেটাকে কি আবার পুনরায় প্রতিস্থাপন করা? অনেকের আশা প্রত্যাশা থাকে, আমার আঙুলটা বেঁকে গেছে, আবার কি পুনরায় আঙুলটা সেই জায়গায় ফিরবে কিনা? দেখুন, ডিফর্মিটি আপনার কতটা হয়েছে এটা ডিপেন্ড করছে আপনার। ডিফর্মিটি, অনেক ডিফর্মিটি হয়ে গেছে, সেখান থেকে তাকে রিভার্স করে নিয়ে আসা টাফ, অনেক টাফ। কিন্তু হ্যাঁ, মাইল্ড কিছু ডিফর্মিটি হয়েছে, সেটা কিন্তু আপনি রিভার্স করতে পারেন, সেটা পঞ্চকর্ম থেরাপি মারফতে কিছুটা আপনি কারেক্ট করতে পারেন। কিন্তু অনেক ডিফর্মিটি হয়ে গেছে, সেখান থেকে তাকে রিভার্স করা সম্ভব। আপনারা কি পেশেন্ট দেখলেই সেটা বলে দেন যে এক্স্যাক্টলি, কতটা রিকভারি সম্ভব, রাইট, এবং কতদিনের রিকভারি সম্ভব? রাইট, আমরা পেশেন্টের কন্ডিশন দেখার পর, তার কন্ডিশন দেখার পরে আমরা বলে দিই যে কতটা থেরাপি নিতে হবে বা কত দিন লাগবে এই প্রবলেমটা সলভ হতে। প্রথম তো রোগ, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রোগ, আগে রোগটাকে রিকভার করা, তারপর হচ্ছে যে আপনার বাকিটা যেটা ডিফর্মিটি রয়েছে তার জন্য কতটা থেরাপি করতে হবে আমরা বলে দিতে হবে। আচ্ছা, এই যে আপনি যেটা বললেন যে পঞ্চকর্মা থেরাপি রয়েছে বা আরও যে বিষয়গুলো রয়েছে, এর জন্য কি নিয়মিত চেম্বারে গিয়ে এই সিটিংসগুলোকে নিতে হয়? হ্যাঁ, কিছু পেশেন্ট যারা ইজিলি হাঁটতে পারে, যারা হাঁটতে পারে তাদেরকে আমরা বলি পেশেন্ট চেম্বারে চলে আসতে। আর যারা লাস্ট স্টেজে চলে গেছে, যারা একদমই বিছানাতে উঠতে পারছে না, তাদেরকে আমরা ব্যবস্থা করি যে বাড়িতে গিয়ে পঞ্চকর্ম থেরাপি করানোর জন্য। ও মানে বাড়িতে গিয়েও করানোর ব্যবস্থা রয়েছে। খুব স্বাভাবিকভাবেই আপনারা বুঝতেই পাচ্ছেন যে যারা এই কষ্টটা পাচ্ছেন, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের হয়, তারা কী ধরনের কষ্ট ভোগ করেন বা সহ্য করেন সেটা তারাই একমাত্র বলতে পারবেন। আর তাদের সঙ্গে রিলেটেড যারা মানুষগুলো রয়েছেন বাড়ির, তারা দেখেন, বোঝেন, এইটুকুই মাত্র। তো ফলে যারা এই ধরনের রোগের মধ্যে আটকে পড়েছেন, বেরিয়ে আসতে চাইছেন, বেদজ্ঞান আয়ুর্বেদ আপনাদের জন্য রয়েছে। আপনারা যদি মনে করেন তার হাত ধরতে পারেন। আমি আরও একবার আপনাদেরকে সেই নাম্বার দুটো বলে দিচ্ছি, 9073641643 অথবা 9831068089, এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট, আপনার চেম্বার কোথায়, আপনারা কিন্তু সেটা জেনে নিতে পারবেন এবং অবশ্যই সেই অনুযায়ী সেখানে গিয়ে ট্রিটমেন্টটা করাতে পারবেন। আমার শেষ প্রশ্ন স্যার আপনার কাছে, যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সাথে সাথে যদি আসে কেউ, তাহলে কি তাকে ফুল কিওর করা সম্ভব? দেখুন, আপনার রোগ, যে কোনো রোগ আপনি প্রাইমারি স্টেজে রয়েছেন, যে কোনো আর্থ্রাইটিস নিয়ে আপনি প্রাইমারি স্টেজে রয়েছেন, ইমিডিয়েট ট্রিটমেন্টে আপনার কী হবে, সবথেকে প্রথম জিনিস, রোগটা যে জায়গায় রয়েছে সেই জায়গায় অ্যারেস্ট হবে, সেখান থেকে আপনি রিভার্স করতে পারেন। রুমেটা আর্থ্রাইটিস হোক, অস্ট্রো আর্থ্রাইটিস হোক, যে কোনো আর্থ্রাইটিস আপনি যখন প্রাইমারি স্টেজে ট্রিটমেন্ট করবেন, আপনার হাতে বোনাস পয়েন্ট রয়েছে যে আপনার শরীরে বেশি ড্যামেজ হয়নি আর আপনি ইজিলি নিজেকে রিকভার করতে পারবেন। তো সেক্ষেত্রে যারা এই মুহূর্তে উপলব্ধি করছেন যে আপনার এই ধরনের সমস্যা বোধহয় শরীরে হচ্ছে, তারা দ্রুত যোগাযোগ করুন। যত দ্রুত যোগাযোগ করবেন ততই ভালো থাকবেন। আজকে বিদায় নেব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো নমস্কার।